সঠিক কাজটা করতে থাকলে আসলে মানুষ আপনাকে মূল্যায়ন করে। তাহলে তো আমার জন্য এত জনমত কেন হলো? আমি চিনি না এমন মানুষেরাও তো রাস্তায় নামলেন। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো সরকারের পছন্দ না। আমার বিবেচনায় আমি রাষ্ট্রের স্বার্থে বলি, কিন্তু সরকার আর রাষ্ট্র এটা আলাদা করে দেখতে পারে। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব। যেভাবে করে রাষ্ট্রটা শাসিত হয়েছে, কখনো কখনো শোষিত হয়েছে দীর্ঘ সময় ধরে, তাতে রাজরাজরাদের এক ধরনের স্বপ্ন থাকে। সেই রাজরাজরাদের স্বপ্নটা হচ্ছে ক্ষমতাটা আমি কেমন করে ধরে রাখবো। আমি জানতাম আমি কথা বলবো কিন্তু আমি বিচার পাবো না, আমি ফার্দার টার্গেটেড হব, আর আমার কোনো সুরক্ষা সেরকম ছিল না। যেহেতু আমি মাঠে ঘাটে সবসময় ঘুরে বেড়াই যাই, ফলে এটা একটা সুরক্ষার বিষয় ছিল। আরেকটা আমার সবসময় মনে হতো যে আমি বিচার পাবো, মানে ওই সময় বিচার পাবার তো প্রশ্নই নেই, কিন্তু আমার চাইতে আসলে অনেক মানুষের অনেক বেশি কষ্ট হয়েছে। আপনি যদি আজকে মায়ের ডাকের যারা সদস্য আছে তাদের কথা ভাবেন, তাদের তুলনায় আমার কষ্টটা কিচ্ছু না। এখন বিচারকে আপনি কিভাবে দেখেন, সেই প্রেক্ষিতে বিচার ছিল আমার কাছে যে আমি আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়ে গেছিলাম, এবং আমার প্রচেষ্টায় তো পাইনি, আমার সাথে গণমাধ্যম বলেন, সংবাদ মাধ্যম বলেন, আপনারা সকলে আমার পাশে ছিলেন। আমি আসলে জনমত গড়ে তুলবার ওই সময় তো মানসিকতাও মানুষের থাকে না, কিন্তু আমার জন্য যখন এইরকম একটা বড় জনমত গড়ে উঠলো, তখন আমার সবসময় মনে হলো যে সঠিক কাজটা করতে থাকলে আসলে মানুষ আপনাকে মূল্যায়ন করে। তাহলে তো আমার জন্য এত জনমত কেন হলো? আমি চিনি না এমন মানুষেরাও তো রাস্তায় নামলেন। যেহেতু আমার ক্ষেত্রে সেই প্রেক্ষিতে বিচারটা ছিল যে আমি তো আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি, বাকি বিচার আপনি যাদের নাম বললেন রেজাউল, আমরা ওদের ওই সময় তো ওদের কাছ থেকে বিচার পাওয়ার কোনো সুযোগই ছিল না, বরং আপনি রাজমিস্ত্রির কাজ ধরে ফেলেছিলেন, আমি হয়তো সেটা ধরতে পারতাম না। কাজে এখানে ওই সময়কার বিচারের মানে সেন্স অফ জাস্টিসটা আমাদের একই রকম থাকে, কিন্তু সব সময় আমরা বিচারটা পাই না। ফলে এইটা নিয়ে আমি ব্যক্তিগত মানে আমার পর্যায়ে আমি এটা কোথাও কখনো বেশি বলিনি। কয়দিন আগে একজন সমন্বয়ক একটা মিটিং এ একটা কথা বলেছিলেন, একটা নারী সমন্বয়ক, যে আমার গায়ে এখনো ছাত্রলীগের আঘাত রয়ে গেছে, কিন্তু আমি সেই আঘাত নিয়ে কথা বলতে চাই না। কারণ আমার চাইতে অনেক কষ্ট এই আন্দোলনে অনেকে করেছে, অনেকে মারা গেছে, অনেকে জেলে থেকেছে, তথাকথিত ডিবি হেফাজতে থেকেছে। ফলে আমার কষ্ট এটা বড় করে দেখানোর কিছু নাই, এটা একটা সিস্টেমের ফল হিসাবে আমরা সবাই এই প্রসেসের ভিতর দিয়ে গেছি। আমাকে এই কাজটা এই ঘটনার মুখোমুখি কেন হতে হয়েছে? কারণ হচ্ছে যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো সরকারের পছন্দ না। আমার বিবেচনায় আমি রাষ্ট্রের স্বার্থে বলি, কিন্তু সরকার আর রাষ্ট্র এটা আলাদা করে দেখতে পারেনি, যেটা একটু আগে বলা হলো। এবং আমার ক্ষেত্রে আরেকটা বিষয় হয়তো ছিল যে আমি ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে চলে গেছি। একটা ফ্যাসিস্ট রিজিম একা একা ফ্যাসিস্ট হয় না, সে সাথে বিচার বিভাগকে নেয়, সে সাথে ব্যুরোক্রেসিকে নেয়, সে সাথে পুলিশ প্রশাসনকে নেয়, সে এমনকি সাথে গণমাধ্যমকেও নেয়, সে বুদ্ধিজীবীদেরকেও সাথে নেয়। সবাইকে সাথে নিয়েই তো একটা ফ্যাসিস্ট রিজিম গড়ে ওঠে। এখন যদি আমি ফ্যাসিজম থেকে এখনকার বাস্তবতার কথা বলি, আমি কেন মনে করব যে আমার স্বপ্ন আপনাদের স্বপ্নের চেয়ে ভিন্ন? আমরা তো সহযোদ্ধা, আমরা হয়তো দায়িত্ব পেয়েছি কয়েকজন দায়িত্ব পাইনি, কিন্তু স্বপ্ন ভিন্ন হবার তো মানে মোটা দাগের স্বপ্নগুলো ভিন্ন হবার তো আমি কোনো কারণ দেখতে পাই না। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে 1.5 মাস যথেষ্ট নাকি 1.5 বছর যথেষ্ট না 1.5 যুগ যথেষ্ট, সেটা নির্ভর করবে যে আপনি কতটা সূক্ষ্ম স্বপ্নতে নিয়ে যেতে চান। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। একটা উদাহরণ, এটা আমার নিজের চিন্তা, এটাকে সরকারের ভাষ্য হিসেবে নেবেন না। যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, ধরলাম সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো
প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। এখন ধরেন আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ডিরেক্ট দোষর ভেবে সরাতে পারলেন, কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সেই বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা? দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি, আমাদের সাধারণ মানুষের দিকে আসি। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক? এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে। আমরা সবগুলো কথা যেন বলি, সবগুলো কথা শোনা হয়, সবগুলো কথা পড়া হয়, সবগুলো কথা বিবেচনায় নেওয়া হয়। যেমন কোথাও একটা কাউকে নিয়োগ দেওয়া হলে সাথে সাথে অনেককে নিয়োগ দেওয়া হলে বলা হচ্ছে না ও ভালো না, সেটা কিন্তু বিবেচনায় নিয়ে বদলানো হচ্ছে। আর স্বপ্নটা তো আমি দেখব না বা সরকার দেখবে না, সকলে মিলে দেখতে হবে। যদি সকলে মিলে দেখতে হবে, যদি সরকারের সাথে যারা স্বপ্ন দেখে সকলের একটা সংযোগ স্থাপন খুবই জরুরি। কতগুলো সংস্কারের কথা হচ্ছে, বদিউল আলম সাহেব নিশ্চয়ই বলবেন। এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে ওই স্বপ্নগুলোকে ধারণ করে। এখন সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আর যদি আমি আমার কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলি বা আপনাদের থেকে যা শুনলাম, আমার নিজের কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছি, আমার মনে হয় কি স্বপ্নের যেভাবে করে রাষ্ট্রটা শাসিত হয়েছে, কখনো কখনো শোষিত হয়েছে দীর্ঘ সময় ধরে, তাতে রাজরাজরাদের এক ধরনের স্বপ্ন থাকে। সেই রাজরাজরাদের স্বপ্নটা হচ্ছে ক্ষমতাটা আমি কেমন করে ধরে রাখবো। আর সাধারণ মানুষের এক ধরনের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা হচ্ছে যে আমাকে একটা জবাব নিতে হবে, আমার অধিকারটা আমি সংরক্ষিত করব। এই যে তাদের একটা স্বপ্ন ক্ষমতা ধরে রাখা, আর সাধারণ মানুষের স্বপ্ন হচ্ছে তার অধিকার প্রতিষ্ঠিত করা, এই দুইটা জায়গার মধ্যে একটা জবাবদিহিতা আমাদেরকে আনতে হবে। এই যদি ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকে আর অধিকারের প্রশ্নে যথেষ্ট পরিমাণ স্পষ্টতা না থাকে, তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়নের পথটা বন্ধুরই থেকে যাবে। তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো, অধিকারের ক্ষেত্রেও আমরা জবাবদিহিতা আনতে পারবো। আমরা বলতে আমি শুধু সরকারকে বোঝাচ্ছি না, আমরা বলতে সরকারের পাশাপাশি আমরা সক্রিয় সচেতন একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছি।